বসো, নাহলে দেখা যাচ্ছে না। হ্যালো বন্ধুরা বলো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। গুড মর্নিং। না আফটারনুন। আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন। এখন বাজে বেলা 2:30। ভিডিওটা শুরু করছি। একটু পর আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে বেরোবো, ওই 3:30 নাগাদ বেরোবো। আমি যাবো একটু আলতা পড়তে। হ্যাঁ, পেছনে আছে গুল্লু, এখানে আছে বাবান। আমি এখন আলতাটা পরে নিই, তাই তো? ওরা খাচ্ছে ওখানে। আমি এখন রেডি হয়ে গেছি, একটু পরেই বেরোবো। বোন ওখানে রেডি হচ্ছে, সঞ্জীব রেডি হতে বাকি আছে। আমাদের এখান থেকে ট্রেন হচ্ছে গিয়ে ওই 3:30 নাগাদ ট্রেন। আমাদের সামনাসামনি স্টেশন থেকে ধরবো, কিন্তু শেওড়াফুলি স্টেশনে আর প্রত্যেকটা ট্রেন এখন প্রচুর ভিড়। তো ঠাকুরের নাম নিয়ে এখন বেরোই। জানে আজকে সকাল থেকে বায়নাটা ধরেছে। ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন টোটোতে স্টেশনে যাচ্ছি। তোমাদের এখানে বোন, ওখানে গিয়েও হচ্ছে সঞ্জীব। তো স্টেশনে আমরা পৌঁছে গেছি। ওই যে বোন আছে পেছনে, আর যে সঞ্জীব। এখন গিয়ে টিকিটটা কাটি, টিকিট কেটে তারপর ট্রেনে উঠবো। হ্যালো বন্ধুরা, লাইভ ক্যাপচার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই যে ভিডিওটা দেখছো, এটা হলো শ্রাবণ মাসের 2য় সোমবারে। আমরা তো সময় মতো স্টেশনে পৌঁছে গেছিলাম, পৌঁছে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। আর এদিকে আকাশে দেখো কালো হয়ে মেঘ করেছিল, আর এপাশে বোন রিলস বানাতে ব্যস্ত। ট্রেন আসতে আমরা উঠে বসেও পড়েছি। জানো তো, তারকেশ্বরে আমি এই প্রথমবার যাচ্ছি, তাও আবার পায়ে হেঁটে। একটা এক্সাইটমেন্টও হচ্ছিল, আবার একটা টেনশনও হচ্ছিল। আমরা এখন নেমেছি শেওড়াফুলি স্টেশনে। তোমরা হয়তো কিছু শুনতে পারবে না, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় ভিড়টা কতটা। একবার দেখো শুধু। হর হর মহাদেব, হর হর মহাদেব। এক্সাইটমেন্ট ছিল এই প্রথম তারকেশ্বর যাচ্ছি বলে, আর টেনশন হচ্ছিল যে এতটা রাস্তা কখনো হেঁটে যাইনি, হেঁটে যেতে পারবো কিনা এটা ভেবে। এই ভিউটা দেখো, এটা হচ্ছে শেওড়াফুলি ওভারব্রিজের ওপর থেকে নেওয়া। ওপর থেকে নিচেটা কত ভিড় দেখো লোকের। এখন আমরা এসছি বাঁকটা তৈরি করাতে হবে সেখানে। তো এখানে পরপর সব দোকান আছে, আমরা এই দোকানটায় ঢুকেছিলাম। আমার কাছে এই বাঁক তৈরির অভিজ্ঞতাটা একেবারেই নতুন, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো প্রসেসটা দেখেছিলাম আর ভিডিওর মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করছি। প্রথমে তো এই কাঠের তৈরি বাঁকটা নেওয়া হলো, তারপর সেটাকে নানা রকম জিনিস দিয়ে সাজাতে হবে। এখানে সব রকম জিনিসই বিক্রি হচ্ছিল, এক এক রকমের দাম ছিল। তোমার সাথে আস্তে আস্তে সবটাই শেয়ার করছি। পেট্রোলের হচ্ছে 80 টাকা জোড়া, 100 টাকা জোড়া, এটা হচ্ছে 160 টাকা জোড়া, আর এটা হচ্ছে 60 টাকা জোড়া। এবার উনি বাঁকটা সাজাতে শুরু করেছেন। আমাদের যা যা দিয়ে সাজাতে হবে সেগুলো আমরা দেখে ওনাকে বেছে দিয়েছি। আর বোন এদিকে আবার দেখো তুলে এই ঘুঙুর না কি বলে, এগুলোকে তো ঘুঙুরই বলে, এই সোনালী রঙের ঘুঙুরই আমরা নিয়েছি। তো এগুলো বোন আবার দেখাচ্ছে। আর এই যে বেল পাতাটা দেখছো, এটা নিয়েছি। এটা দুপাশে দুটোর জন্য একটা জোড়া নেওয়া হয়েছিল। আমার কাছে যেহেতু এই বাঁক তৈরি করার ব্যাপারটা একেবারেই নতুন, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দেখতে খুব ভালো লাগছিল। আমার মতো এবছর বোনও প্রথম তারকেশ্বর যাচ্ছে। যদি 100 টাকা মাঝে ওপার আরো 200 টাকা ঢুকবে। আচ্ছা, আর কি দেবো বলুন? রাস্তা দিয়ে দেখেছো দলে দলে কত লোক যাচ্ছে। আর এদিকে সঞ্জীব ওই জল নেবার জন্য যে ঘরটা বাঁকের সাথে থাকবে সেটার জন্য দড়ি কিনছিল। আমাদের বাঁক তৈরি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। যেতে যেতেই রাস্তার মাঝে এখান থেকে সঞ্জীব পায়ের আমার এক জোড়া আর বোনের জন্য এক জোড়া অ্যাঙ্কেল কিনছে।
কারণ আমি আর বোন এই প্রথম যাচ্ছি, হাঁটতে হাঁটতে হয়তো পরে লাগতে পারে এটা। তো ও অনেকবার যেহেতু গেছে তাই ব্যাপারটা জানে, সেই জন্য আগে থেকেই দুটো জোড়া অ্যাঙ্কেল কিনে রেখেছিল। কিছু দূর আসতেই আবার এই পুলিশ দিদির সঙ্গে সঞ্জীবের দেখা। সঞ্জীবের এটা পরিচিত একজন ছিল, তো সেই জন্য ওখানে দাঁড়িয়ে আবার কিছুক্ষণ কথা বললো। তারপর বোন ঘটিয়েছিল একটা কাণ্ড। আসলে বোনের লাগছিল গরম, তাই সামনে এটিএম ছিল, এটিএম এ তো এসি থাকে, সেই জন্য এটিএম এ যাচ্ছিল একটু এসির হাওয়া খাওয়ার জন্য। কিন্তু এটিএম এ ঢোকার পর টাকাটা তুলবো না, সেই জন্য শুধু শুধু দাঁড়িয়ে থাকা যায় না, আর ভেতরে সিকিউরিটি ছিল, আবার ওই পায়ে ফিরে আসতে হয়েছিল ওকে। তো আমরা শেওড়াফুলি এসে এখানে বাঘ ঠাক সব বানানো হয়ে গেছে এই যে বোনের কাছে। এই যে আর সঞ্জীবী আছে ওদিকে একটা দোকানে কোনো একটা কাজে গেছে, ও আসলে তারপর আমরা স্নান করবো, স্নান করে জল ভরে তারপর এখান থেকে হেঁটে যাবো। ট্রেন আসছে, তোমরা কিছু শুনতে পারো না, তো এখন রাখছি। আমরা এসেছি এখন একটা ঘাটে, এই ঘাটটার নাম অবশ্য আমি জানি না। এখান থেকেই স্নান করে জল তুলবো ঘটে করে। তো বোন আর সঞ্জীব আগে গেছে, আমি ব্যাগ ধরে দাঁড়িয়েছিলাম, ওরা উঠলে তারপর আমি নামবো। আর ওই যে দূরে লঞ্চ ঘাটটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে শেওড়াফুলি ঘাটের লঞ্চ ঘাট, আর ওপাশেরটা হচ্ছে ব্যারাকপুর। দেখলাম এই ঘাট থেকেই স্নান করার পর জল তুলে এখানেই অনেকে দাঁড়িয়ে আছেন, তারা ওই ঘটের মুখটা ভালো করে মাটি দিয়ে বন্ধ করে দিচ্ছে, তারপর দুটো ধূপকাঠি জ্বেলে দিচ্ছে, কারণ অনেকটা দূরের রাস্তা, যেহেতু ভালো করে মুখ না বন্ধ করলে জল পড়ে যেতে পারে, সেই জন্য এই ব্যবস্থা। এদিকে বোনেদের স্নান হয়ে যেতে ওরা জল তুলে এনেছিল, ওরা উঠে আসতে তারপর আমি নামলাম স্নান করার জন্য। আমরা যখন স্নান করতে নেমেছিলাম তখন ওই বিকেল 4:30 মতো বাজে। আমাদের ঘটগুলোর মুখে এখন মাটি লাগানো হচ্ছে। এগুলোর জন্য ওনারা হয়তো 10 টাকা না 20 টাকা করে চার্জ নিয়েছিল, আমার ঠিক এখন মনে পড়ছে না। আমাদের স্নান করে ঘটে জল ভরা রেডি। এখন আমরা ঘাট থেকে উঠে এসে এবার চললাম বাবার কাছে তারকেশ্বরের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতেই আমরা খুঁজছিলাম ওই কপালে বাবার নামের যে তিলকটা পরানো হয় চন্দন দিয়ে, সেটা তো সেটা কোথাও না পেতে আমরা শেষমেশ এই দোকান থেকে একটা চন্দনের কৌটো কিনলাম, তারপর নিজেরাই পরে নিয়েছিলাম। সেদিন আমরা যখন তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন প্রায় বিকেল 5টা। আর আমার জীবনে এই প্রথম দেখলাম যে তারকেশ্বরের উদ্দেশ্যে এত মানুষ যায়। আর আশ্চর্য সব থেকে বেশি হয়েছিলাম যখন একজন প্রতিবন্ধী মানুষকে, যে পায়ে হেঁটে যাচ্ছিল, তো তাকে দেখে তো মন থেকে আরো বেশি সাহস পেলাম যে এনারা যদি যেতে পারে তাহলে আমরা সুস্থ হয়ে কেন যেতে পারবো না। তারপর থেকে মনে একটা আলাদাই জোশ চলে এসেছিল। মাঝে রাস্তায় রাস্তাতে অনেক জায়গায় ভান্ডারা বসেছিল, কেউ জল, বিস্কিট, লজেন্স, কোথাও আবার খিচুড়ি, তরকারি, কচুরি, ডাল, মুড়ি, তেলে ভাজা, আরো নানা রকমের খাবার দিচ্ছিল। এই জায়গাটায় আমরা প্রথম একটু দাঁড়িয়েছিলাম, আসলে এখানে প্রসাদে দিয়েছিল খিচুড়ি, তো সেই খিচুড়িটাই দাঁড়িয়ে আমরা 3 জনে মিলে খাচ্ছিলাম। আর আমাদের পেছনে দেখেছো কত ভিড়, একটা সময়ও রাস্তা কখনো ফাঁকা যাচ্ছে না, পর পর লোক এসেই যাচ্ছে। আমার কাছে যেহেতু এই জিনিসটা প্রথম, তাই আমি তোমাদেরকে বারবার এই জিনিসটার কথা বলছি যে আমার এত ভালো লাগছিল, এত লোকের ভিড়। এখন যে দেখছো দাঁড়িয়ে আছি আর পেছনে বৃষ্টি পড়ছে অঝরে। এখন সময়টা আমি ঠিক জানি না, আর জায়গাটার নামও ঠিকঠাক বলতে পারবো না। এই সময় আমরা নিচ্ছিলাম এক জায়গায় দাঁড়িয়ে, মুড়ি আর তেলে ভাজা দিচ্ছিল, সেখানে দাঁড়িয়েছিলাম। আমরা এখন একটা জায়গায় এসে বসেছি। আমরা প্রায় 13-14 কিলোমিটার হেঁটে নিয়েছি, এখনো প্রায় ওই আছে 22 কিলোমিটার মতো বাকি আছে। তো আমরা এখন একটু বসেছি, প্রচুর বৃষ্টি, আর হাঁটার ক্ষেত্রে বৃষ্টি হলে নাকি খুব ভালো হয়, কারণ তাহলে গরমটা কম লাগে আর রাস্তাটা ভিজে থাকে, হাঁটতে সুবিধা হয়। তো যাই হোক, এখন আমরা একটু রেস্ট নেব, নিয়ে তারপর আবার হাঁটা শুরু করব।
তোমাদের মাঝে মাঝে আপডেট দিতে থাকবো কোথায় কীরকম থাকছি না থাকছি। সব হেঁটে যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে দেখো। পরে শুনলাম এই জায়গাটার নাম হলো ডাকাত কালীবাড়ি। তো এখানে অনেকেই পুজো দিতে আসে আর প্রচুর ভিড় হয়েছিল এই জায়গাটায়। সেদিন রাস্তায় হাঁটতে হাঁটতে মাঝে মাঝে টুকটাক এত কিছু খেয়েছিলাম, এর এক ভাগ খাবারও হয়তো বাড়ি থাকলে কখনোই খাওয়া হয় না। সেদিন একটা আলাদাই আনন্দ আর উচ্ছ্বাস ছিল মনের ভেতরে। তবে রাস্তা কিন্তু ছিল খুবই খারাপ। মাঝে মাঝে কিছুটা রাস্তা ভালো পেলেও বেশিরভাগ রাস্তাটাই খুব খারাপ ছিল। ছোট ছোট পাথর কুচিতে ভর্তি ছিল, আর বনের তো মাঝে একটা কাঁচের চুড়ির টুকরো পায়ে ঢুকেও গেছিল। রাত তখন প্রায় 1:30 হবে। আমরা তখন পৌঁছলাম কামারকুণ্ডু ব্রিজে। আর এই ব্রিজটা ছিল অনেকটাই বড়। যেহেতু হাঁটছিলাম তাই পার হতে হতে প্রায় অনেকটা সময় লেগে গেছিল। ব্রিজটা পার করে এসে কিছুক্ষণ হাঁটার পর আমরা নিয়েছিলাম দ্বিতীয়বার বিশ্রাম। এখানে অনেকক্ষণই প্রায় আমরা বসেছিলাম। সত্যি বলতে এখান থেকে আমাদের পায়ে অল্প অল্প ব্যথা হতে শুরু হয়েছিল। ওখানে কিছুক্ষণ বসে থাকার পর আবার হাঁটতে শুরু করেছিলাম। তারপর কিছু দূর আসতেই আবার একটা জায়গায় খাবারের ভান্ডারা বসেছিল, সেখান থেকে ওই কচুরি আর ডাল ছিল খাবারে, সেটাই নিয়েছিলাম। আমি আর খাইনি, বোনও খাইনি, সঞ্জীব খাচ্ছিল দাঁড়িয়ে আর আমরা পাশে দাঁড়িয়েছিলাম। আর রাস্তায় দেখেছো কি পরিমাণে কাদা, আর এই রাস্তাটা আগের থেকেও আরো বেশি খারাপ ছিল। আসল চমকটা তো সামনে অপেক্ষা করছিল আমাদের জন্য। কি চমক সেটাও বলবো তোমাদের, তার আগে বলি যে শেওড়াফুলি থেকে তারকেশ্বর হাঁটার পথে কাশী বিশ্বনাথ মন্দির পড়ে। তো আমরা হাঁটতে হাঁটতে কাশী বিশ্বনাথ মন্দির হয়তো আর মাত্র 1 কিলোমিটার বাকি ছিল। তখন থেকেই বোনের পায়ে ওই যে কাঁচ ফুটে গেছিল অনেক আগে, সেই ব্যথাটা শুরু হয়েছিল, ও আর হাঁটতে পারছিল না। আর আমাদেরও পায়ের অবস্থা একটু খারাপই হয়ে গেছিল, যার জন্য সেইখান থেকে ভ্যানে করে আমরা মালিয়া স্টেশনে গিয়ে সেখানে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করার পর ট্রেন ধরে ভোর 5টা নাগাদ পৌঁছেছিলাম তারকেশ্বর স্টেশনে। আর এই যে বোন দেখছো বলছে আর পারছি না, সত্যি ওর পায়ে খুব ব্যথা করছিল। আর এদিকে দেখো স্টেশনের এপাশে কত লোক জল ঢালার পর কেউ বসে আছে, আবার কেউ ওই জায়গাতেই শুয়ে পড়েছে। এবার বলি তোমাদের যে চমকের কথাটা বলছিলাম, সেটা হলো এত কষ্ট করে দূর দূরান্ত থেকে কত ভক্তরা আসছে পায়ে হেঁটে জল ঢালার আশায়। কিন্তু ওখানে যখন পৌঁছলাম দেখলাম একটা স্পেশাল লাইন হয়েছে, আর সেটা মন্দিরের অনেক আগে থেকে লোক দাঁড়িয়ে আছে। আর যারা এই লাইনে যাবে না তারা বাইরে একটা শিবের তৈরি মূর্তি, যেটা একটা কাঁচের মধ্যে ছিল, তার ওপরে জল ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, আর সেটা মানুষের পায়েও লাগছে। ব্যাপারটা দেখে এতটা খারাপ লাগলো। হয়তো আমরা 100 টাকা করে লাইনে দিয়ে জল ঢালতে পারতাম, কিন্তু মন থেকে আর মানলো না যে এত দূর থেকে কষ্ট করে এসে এইভাবে জল ঢালতে যাব, সেটা কেন। অনেক মানুষই রেগে গেছিল, আর আমাদের তো কথা বাদই দিলাম। আমি তো প্রথম গেছিলাম, এত আনন্দ উচ্ছ্বাস ছিল মনের মধ্যে, সেটা এক নিমেষেই খারাপ হয়ে গেছিল। আর এই নিয়ম নাকি এবছর থেকেই শুরু হয়েছে, যেহেতু সঞ্জীবরা আগে অনেক বছর গেছে, এরকম নাকি কখনোই হয়নি। ভগবানের মাথায় জল ঢালবো, তাও আবার নাকি টাকা দিয়ে লাইনে দাঁড়িয়ে জল ঢালতে হবে, এটা মানতে পারছিলাম না। প্রশাসনের এদিকটা অবশ্যই দেখা উচিত, অন্তত শ্রাবণ মাসের এই কয়েকটা সোমবারে। মন্দিরে যাবার সময় যেতে যেতে যে দুপাশে দোকানগুলো দেখেছিলাম, যাবার সময় ভেবেছিলাম যে এখান থেকে ফেরার সময় অনেক কিছু কিনে নিয়ে ফিরবো, কিন্তু মনটা এতটাই খারাপ হয়ে গেছিল যে আর কিছুই ভালো লাগছিল না। তাই শুধুমাত্র বোন আর আমি একটা করে বাবা তারকনাথের ফটো নিয়েছিলাম আর বাড়ির জন্য কিছু প্রসাদ নিয়েছিলাম। আর আমরা বাড়ি ফিরেছিলাম তখন ওই বেলা 11:30টার মধ্যে। এই ভিডিওটার মাধ্যমে আজকে আমি প্রথম তারকেশ্বর যাওয়ার পর আমার যে অরিজিনাল অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে তোমরা যদি এবছর তারকেশ্বর গিয়ে থাকো আর এরকম ব্যাপার ফেস করে থাকো, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মধ্যে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো।
আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা। আজকে তো আমরা তারপর সাথে ফিরেছিলাম, তখন ওই 10:30 মতো বাজে বাড়ি এসেছি। তো তারপর থেকে এত টায়ার্ড ছিলাম আর পাহাড় তো এত যন্ত্রণা হচ্ছিল, যার জন্য তারপর থেকে কোনো ভিডিও করিনি। এসেই তো একদম স্নান টান করে টানা ঘুম দিয়েছি। তারপরে মা এসে রান্না টান্না করলো। আজকে তো সব নিরামিষ খাওয়া, সবাই নিরামিষ খেয়েছি। আজকে দুপুরবেলা রান্না হয়েছিল পনিরের তরকারি, পনির আলু দিয়ে, আর হ্যাঁ দেখাবো, মটর ডাল, পনির আলু তরকারি আর বেগুন ভাজা। তো ওটা খেয়ে আবার ঘুম দিয়েছি। এই সন্ধ্যেবেলা উঠলাম, উঠেই রাত্রেবেলা রান্না হয়েছে নিরামিষ যেহেতু, সেজন্য মাকে বললাম লুচি করতে। আজকে অনেক কিছুই আছে লুচির সাথে। এই যে লুচি করে দিয়েছে মা। আর এখানে আছে মিষ্টি, ছানার জিলাপি, এটা আনা হয়েছিল। এখানে আছে সুজির হালুয়া, আর এটা করেছি লুচির সাথে খাওয়ার আলু চচ্চড়ি, আর এখানে আছে পায়েস। তো আজকে পুরোপুরি লুচির সাথে যেসব খাবার কম্বিনেশনে যায় সেই সব খাবার এখানে আজকে আছে। তো এটা দিয়ে আজকে আমাদের ডিনারটা সারবো। আমি তো হ্যাঁ, বাবানকে খেতেটা দিয়ে দিই। বাবান তোমাকে কটা দেবো বলো? ওখানে মিষ্টি আরো ছিল, আমরা খেয়েছিলাম দুপুরে। নাও। বাবান কিছু ছাড়াই লুচি খায়, এটা ওর ট্যালেন্ট। ওটা খাও।